যখন আমার চোখ খোলার মতো শক্তি হলো তখন আমি সামনে তাকিয়ে দেখি মুক্তা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আশেপাশে কেউ নেই। আমি মুক্তার দিকে তাকিয়ে বললাম, আমাকে এখানে এভাবে নিয়ে আসার কারণ কি? আমাকে যদি ভালো করে বলা হতো তাহলে তো আমি নিজেই এখানে চলে আসতাম। মুক্তা আমার কথা শুনে শুধু একটা মুচকি হাসি দিয়ে সামনের দিকে যেতে লাগলো। আমি যে এতক্ষণ কোথায় ছিলাম সেটাও খেয়াল করি নাই। ভালো করে নিচে তাকিয়ে দেখি আমি রাস্তার এক কোণে বসে আছি। তাড়াতাড়ি নিচে থেকে দাঁড়িয়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি সুন্দর একটা রাজপ্রাসাদ। আমি যতই এটার গুণগান করি না কেন বলেও বোঝাতে পারবো না এটা কতটা সুন্দর। আর ভেতরে যে কতটা সুন্দর হতে পারে এটা হয়তো আমার অজানা। তবে বাহিরটা যেহেতু এত সুন্দর, ভেতরটা কতটা না সুন্দর হতে পারে। আমার মন চাইছে এই বাসার ভেতর থেকে একবার ঘুরে আসি। এই বাসাটা দেখে মনের ভেতরে কেমন যেন একটা লোভ লেগে গেল। মনে হচ্ছে যেন আমাকে কোনো এক অজানা মায়া কাছে টানছে। হঠাৎ করে কয়েকজন ছেলে তাদের গায়ে কালো অন্য ডিজাইনের পোশাক পরা। তবে এরা যে কারা এটা আমি বলতে পারছি না। হঠাৎ করে ছেলেগুলো আমার কাছে এসে আমাকে একটা আইডি কার্ড দিয়ে বলল, আজকে থেকে তুমি এই বাসার চাকর, আসো আমাদের সাথে। মনে মনে বললাম, তাহলে আমাকে কি এই বাসায় পাঠানো হয়েছে? মানুষ তো এমনি এমনিই আর এই বাসায় কাজ করতে চাইতো না। এত সুন্দর একটা বাসা। ভেতরে যেতেই আমাকে একজন প্রশ্ন করলো, তোমার নাম রনি তাই না? যে ছেলেটা আমাকে প্রশ্ন করেছে তার সামনে একটা কম্পিউটার আর চোখে ইয়া বড় একটা চশমা। আমিও ভদ্রভাবে উত্তর দিলাম, জি আমার নাম রনি। এটুকু বলতেই ছেলেটা বলল, সামনে যাও, স্যার হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আমিও তার মতো সামনে চলে গেলাম। হঠাৎ করে মনে হলো এই বাসাটাকে তো ভালো করে দেখাই হয় নাই। তাই বাসার চারপাশে একবার চোখ বুজিয়ে বুঝতে পারলাম একটা মানুষের কত টাকা থাকলে এই বাসা বানানো সম্ভব। মনে হয় যত টাকা ছিল এই বাসার মালিক সব টাকা তিনি এই বাসাটা বানাতেই খরচ করেছেন। দেখে তো এটাই মনে হচ্ছে। হঠাৎ একটা আওয়াজ আসলো, কি দেখছো এভাবে তাকিয়ে? সামনে তাকিয়ে দেখি আমাকে যে কিনতে গিয়েছিল তিনি, আর যাকে নাকি এখানকার সবাই রাজা বলে ডাকে। সত্যি তিনি একদম রাজার মতোই সবকিছু ধারণ করে বসে আছে। এবার আমি মাথা নিচু করে বললাম, আসসালামু আলাইকুম স্যার। আমার উত্তর দিয়ে তিনি বললেন, তোমাকে এখানে কি জন্য আনা হয়েছে তুমি তো তা ভালো করেই জানো নাকি? আমি নম্র ভদ্রভাবে উত্তর দিয়ে বললাম, জি স্যার, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে চাকর বলে। আর আপনি আজকে থেকে যা কিছু বলবেন আমিও তাই করব। এবার আমার কথা শুনে তিনি হেসে বলল, এখানে এক একটা কাজ করার জন্য একজন করে মানুষ বরাদ্দ থাকে। তোমার কাজ শুধু একটাই, আমার মেয়ের জন্য সকাল বিকাল এবং রাতে 3 বেলা শুধু তোমার কফি নিয়ে যেতে হবে। তোমার কাজ এতটুকুই। সারাদিন বাসার ভেতরে কি করবে না করবে সেটা তোমার ইচ্ছে। এই বাসার প্রতিটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। শুধু এইটুকু মনে রাখবে, যখন আমার মেয়ের কফি নিয়ে যাবে ভুলেও তুমি তার দিকে চোখ তুলে তাকাবে না। যদি অনুমতি ছাড়া দেখার চেষ্টা করো তাহলে পরবর্তীতে তোমার চোখ নষ্ট করে দেওয়া হবে, নয়তো তোমাকে মেরে ফেলা হবে। আমি কি বললাম বুঝলে তো? মনে মনে বললাম, এটা আবার কেমন ধরনের শর্ত? আমাকে কি মারার প্ল্যান করছে নাকি সবাই মিলে? এটাই তো বুঝতে পারছি না। যাকে এক নজর দেখার জন্য সবাই নাকি পাগল, আর আমি তাদের বাসায় কাজ করে তাকেই বরং দেখতে পারবো না। এটা কোনো কথা? আচ্ছা, সে পরে দেখা যাবে, আগে রাজি হয়েই দেখি না। স্যার বলল, কি হলো, এত কি চিন্তা করো? নাকি তুমি এই কাজ করতে রাজি না? রাজি না হলে বলো, অন্য কাজ দেই তোমাকে। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আমি রাজি স্যার। স্যার বলল, গুড। আমি যা কিছু বললাম সব অক্ষরে অক্ষরে মনে রাখবে। আর তোমার মাসিক বেতন হলো 30,000 প্লাস। যদি সবকিছু ঠিকঠাক মতো করো তাহলে সামনে মাসে আরো 10,000 করা হবে। তবে সেটা তোমার উপর। এবার আমার খুশি দেখে কে? সামান্য একটা কাজ পেলাম, তাও এত টাকা বেতন। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু পরবর্তীতে মুক্তার বাবার কথা মনে করে আমার মন আবার খারাপ হয়ে গেল। যে আমার জন্য এত কিছু করেছে তার সাথে আমি বেইমানি করব? এটা কি করে হতে পারে? এবার আমি মাথা উঁচু করে স্যারের দিকে তাকিয়ে বললাম, আপনি যা বলেছেন আর যা কিছু পরে বলবেন আমি সবকিছু মেনে চলবো। যদি আমি ভুল রাস্তায় চলি অথবা উল্টাপাল্টা কিছু করি তাহলে আপনি আমাকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। আমার কথা শুনে স্যার একটা হাসি দিয়ে বলল, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। এখন বলো তুমি কোন রুমে থাকতে চাও? 3 তলায় যত রুম আছে সব এখানে যারা কাজ করে তাদের জন্য। তুমি গিয়ে ইচ্ছে মতো রুম পছন্দ করে থাকতে পারো। আমি বললাম, স্যার আমার একটা আবদার ছিল। স্যার বললেন, বলো কি বলবে? আমি বললাম, না মানে আমি আগেই বলে রাখছি, যদি বেয়াদবি হয় তাহলে আমাকে মাফ করে দিবেন। আমি ছোট থেকেই বাসার ছাদ বেশি পছন্দ করি। যদি আপনাদের বাসার ছাদের রুম খালি থাকে তাহলে আমি কি সেখানে থাকতে পারি? মনে হয় আমি এই কথাটা বলেছি দেখে অপরাধ করে ফেলেছি। এই বাসার প্রত্যেকটা মানুষ আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। একজন তো ভয় পেয়ে আমার পাশে থেকে অন্য পাশে চলে গেল। আমার তো মাথায় ঢুকছে না আমি কি এমন বলে ফেলেছি। হঠাৎ দেখি মুক্তা সিঁড়ি দিয়ে নিচে নামছে আর আমাকে ইশারা করে বলছে যেন আমি ছাদের রুমে না যাই। ধুর, সবাই এমন করে আমার দিকে কেন তাকিয়ে আছে? এতক্ষণ তো সবকিছু নীরব ছিল, বুঝলাম না কিছুই।
হঠাৎ করে সবাই আমার দিকে এমন করে তাকালো কেন? এবার স্যারের দিকে তাকিয়ে দেখি তিনিও আমার দিকে কেমন যেন একটা অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মুক্তা এবার স্যারের সামনে দাঁড়িয়ে বলল, চাচা, এই ছেলেটা হয়তো বুঝতে পারে নাই কিছু, নতুন মানুষ তো, তাই হয়তো এত কিছু জানে না। আর তুমি আজকে থেকে 3 তলায় 50 নাম্বার রুমে থাকবে। আমি কি বললাম মনে থাকবে তো? যে আমি কোনো কিছু বলতে যাব তখনই স্যার বলল, তুমি কি সত্যি ছাদের রুমে থাকতে চাও? আমি এবার মুক্তার দিকে তাকালাম। ও আমাকে ইশারা করে বারবার শুধু না করছে। বুঝলাম না উপরের ছাদের রুমে কি এমন আছে। সবাই কি বলবে বলুক, সুযোগ যেহেতু পেয়েছি সেটা তো আর কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এবার আমি বললাম, জি, আমি উপরের ছাদের রুমে থাকতে রাজি আছি। এবার মুক্তার মুখটা ভয়ে কেমন জানি হয়ে যাচ্ছে। মুক্তার কপাল থেকে ঘামের ফোঁটা ফোঁটা জল পড়ছে। আমারও কেমন জানি একটা আগ্রহ লাগলো, এই ছাদের রুমে কি এমন আছে যার কারণে সবাই এমন করছে। এবার স্যার সবাইকে সবার কাজে যেতে বলে আমাকে বলল, ঠিক আছে, তোমার যেহেতু ছাদের রুম পছন্দ তাহলে তুমি সেখানেই থাকবে আজকে থেকে। আর রফিক মিয়া কোথায় তুমি? এটা বলতেই একজন মুরব্বী এসে বলল, জি স্যার। আমাকে উদ্দেশ্য করে স্যার বলল, তোমার যা কিছু প্রয়োজন হয় সব উনাকে বলবে, উনি তোমার সবকিছু এনে দিবে। আর কখনো এই বাসার বাহিরে যাওয়ার চেষ্টা করবে না। এখন তুমি তোমার রুমে চলে যাও, আগামীকাল থেকে তোমার ডিউটি শুরু। একবার মুক্তার দিকে তাকিয়ে উপরে যেতে লাগলাম, তবে মুক্তা আমাকে যেন কি একটা ইশারা করছে, যেটা আমি বুঝতে পারছি না। যেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাব তখন পেছন থেকে স্যার বলল, অনেকদিন ধরে এই রুমে কেউ থাকে না, তুমি আগে রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিও, কেমন? আমি শুধু মাথা ঝাঁকিয়ে বললাম, ঠিক আছে। হঠাৎ মোবাইলে আরেকটা মেসেজ আসলো, খুব সুন্দর করে লেখা আছে, তোমাকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়েছিলাম, কিন্তু তুমি নিজের মরণ নিজেই ডেকে আনলে। যাক, তোমার যেহেতু ছাদের রুম পছন্দ এজন্য কিছুই বলবো না, তবে আমার কাজটা আগে করে দিও। আমার মেয়ে তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হয়। আর সাবধানে থেকো, মৃত্যু তোমার চারপাশে ঘুরছে, নিস্তব্ধ অন্ধকার, চারিপাশে কোনো আলো নেই। মধ্যরাতে তুমি একা দাঁড়িয়ে আছো, তোমার চারপাশে কালো অন্যরকম এক ছায়া। যদি বাঁচতে পারো তো মৃত্যু, আর যদি মরতে পারো তো নতুন করে আবার জীবন পাবে। ভালো থেকো, আর মৃত্যু থেকে বাঁচিও না, বরং বাঁচা থেকে মরো। মেসেজটা পড়ে কেমন জানি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। কি সব লিখলো মেসেজে, কেমন জানি ভয় পেয়ে গেলাম। মৃত্যু থেকে বাঁচবো না, বরং বাঁচা থেকে মরবো, এটা আবার কেমন কথা? নাকি আমার সাথে মজা করছে? তো গাইস, গল্পের নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে তোমরা রেদন অল এসএম ভাই ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা, রেদন অল এসএম ভাইয়া সার্চ করবা, তাহলে আমাদের গল্পটা সবার আগে পেয়ে যাবা। আর সবার আগে কিন্তু ইউটিউবেই আসে। আর টিকটকে যদি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চাও তাহলে 1000 কপি লিঙ্ক করে দাও। আর সম্পূর্ণ গল্প দেখতে হলে এখনই ইউটিউব চ্যানেলে চলে যাও। তো তোমরা এখনই লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে তা বেশি বেশি করে দাও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।